কারাল রানী তার চাকর বাকরদের মাঠে নামাইছে। 40 জন বিশ্বনেতারা তারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের বিষয়ে যে খোলা চিঠি দিচ্ছেন সেটার বিরুদ্ধে হাউকাউ করে মাঠ গরম করার জন্যে। এর মধ্যে আছে তার জুতার চাটা কয়েকজন মন্ত্রী নামের কুলাঙ্গার, উচ্ছিষ্টভোগী 2-4টা তথাকথিত বুদ্ধিজীবী, বাংলাদেশের নিকৃষ্ট মানের কিছু সাংবাদিক নামদারি কতিপয় লুচ্চা এবং টাউট। এই লেসপেন্সারগুলা যে কত মূর্খ, কত অপদার্থ সেটা তাদের কথাবার্তা দেখেই বোঝা যায়। এদের মধ্যে ডিজিএফআইয়ের ভাড়া কাটা সাংবাদিকও আছে, নাম কইতেছি না। কুত্তার গোস্ত দিয়া তৈরি বিরিয়ানির বিষয়ে কথা বলার আগ্রহ বা টেস্ট আমার যেমন নাই, তেমনি এরকম কাঁঠাল রানীর নিকৃষ্ট ভৃত্য অশিক্ষিত ডিজিএফআইয়ের দালাল সাংবাদিককুলের বক্তব্যের বিষয়ে বেশি কিছু বলার অভিপ্রায় আমার নাই। যাই হোক, হাসিনার ভাড়া খাটা ভৃত্যরা বলছে এই চিঠি কোনো চিঠি না, এটা একটা বিজ্ঞাপন মাত্র। আসেন এইসব নিয়ে আলাপ করি। এই হারামখোরদের কাছে খবরই নাই যে পশ্চিমা বিশ্বে গুরুত্বপূর্ণ খোলা চিঠি প্রধান প্রধান সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। এই যে দেখেন, কয়েকটা দেখাই। এমনকি বাংলাদেশেও খোলা চিঠি যদি রাষ্ট্রপ্রধানের বরাবর, এমনকি কোনো বিশিষ্ট ব্যক্তি বরাবর যদি দেওয়া হয়, সেটাও পত্রিকায় ছাপানো হয়। শুধু আমেরিকা না, কানাডাতেও এই একই প্র্যাকটিস চালু আছে। যে দেখেন, এদের আবার কেউ কেউ অতি বুদ্ধিমান মনে করে নিজেকে। তারা প্রশ্ন করছে, ব্যাপারটা যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে ওয়াশিংটন পোস্ট এটা খবরের আকারে প্রচার করল না কেন? এই গণ্ড মূর্খরা জানেও না যে পশ্চিমা বিশ্বের বড় বড় পত্রিকাগুলা এমনকি তাদের নিজেদের খোলা চিঠিও বিজ্ঞাপন আকারে প্রচার করে। এই যে দেখেন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের যৌথ একটা খোলা চিঠির এক্সাম্পল দেখেন, উদাহরণ দেখেন। আবার এদের কেউ কেউ প্রশ্ন তুলছে যে ওয়াশিংটন পোস্টের মতো একটা বিশ্ববিখ্যাত পত্রিকায় পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন দিতে কোটি টাকা লাগে, ডলারে যেটা $1,00,000 মতো। প্রফেসর ইউনূস এত টাকা কই পাইলেন? ভাবটা এমন যে এই প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের টাকা মাইরা দিয়া পাচার করছে আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচ মিটাইছে। এই লেসপেন্সারদের অন্নদাতা চোর কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ থেকে 100 বিলিয়নের বেশি ডলার পাচার হয়ে গেছে। এই ফৈন্নির পোলারা মনে করে দুনিয়ার সকলেই বুঝে কাঁঠাল রানীর মতো আকণ্ঠ দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী এবং লুটেরা। এরা কি খেয়াল করছে যে এই চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে অন্তত 4 জন বিলিয়নার আছে? $1,00,000 তাদের হাতের ময়লা। তারা 1 ঘন্টার কম সময়ের মধ্যে আয় করে $1,00,000। আচ্ছা, এই বিলিয়নারদের কথা বাদই দিই। সঙ্গীত শিল্পী বনোর কথাই ধরেন, উনি প্রায় গরিব দেশগুলোর জন্য সঙ্গীতের ট্যুরের আয়োজন করেন। এই এক একটা ট্যুরে তিনি প্রায় $400 মিলিয়ন মতো জোগাড় করে দিচ্ছেন। এইসব ব্যক্তির পক্ষে কি প্রফেসর ইউনূসের জন্য 1 কোটি টাকা খরচ করা কোনো ব্যাপার? এদের কথাও বাদ দেন। আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছে, যাদের পাঠানো রেমিটেন্সে ফৈন্নির পুত হাসিনার লেসপেন্সারগুলো তবু ফুটানি চলে, আমাদের 1 মিনিটের আয়ের টাকা প্রফেসর ইউনূসের জন্য দিলে এরকম 10টা বিজ্ঞাপন প্রত্যেক দিন ছাপানো যায়। কাঁঠাল রানীর লেসপেন্সারদের মধ্যে কেউ কেউ বলছে যে প্রফেসর ইউনূস 1/11 আমলে একটা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে পিছনের দরজা দিয়া অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন। হাসিনার পাছাটা এই কুত্তাগুলা খেয়ালই করে নাই যে হাসিনা নিজেই ভোটের আগের রাতে সিলমাইরা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখছে। জাপানের সাবেক রাষ্ট্রদূত কিন্তু এই ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। এরপরেও এদের হায়া সরম বলে কোনো পদার্থ অবশিষ্ট নাই। আচ্ছা, ওই 111 যদি তোদের কাছে এতই খারাপ হয়, তো সেই আমলের কুশীলব মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তোরা জেলে দিলি না কেন? বিদেশে পালাইয়া যাইতে দিলি কেন? এখনো তো কাঁঠাল রানী পারে তাদের নামে মামলা করতে পারে না, তোরা সেটা করিস না কেন? আসলে 1/11 বেনিফিশিয়ারি তো হয়েছে হাসিনা স্বয়ং। হাসিনা নিজেই বলছিল 1/11 আমাদের আন্দোলনের ফসল। হিলারি ক্লিন্টন নিজে এই বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিছিল। হ্যাঁ, ওই সময় প্রফেসর ইউনূস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সংকল্প ব্যক্ত করছিলেন। কথাটা সেটাও না, শুধু সেই সময় না, তিনি তারও আগে, আমি যখন নিজে গ্রামীণ ব্যাংকে কাজ করতাম আর কি, সেই সময় তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন যে আমার দল বইলে এরকম একটা দল যদি থাকতো। এই চিন্তা প্রফেসর ইউনূসের অনেক আগের। তো তিনি 1/11 সময় যে রাজনৈতিক দল করছিলেন, তিনি এই বিষয়ে যথেষ্ট সাড়া পান নাই, উনি নিজেই বলছেন। ফলে এই উদ্যোগটা তিনি পরিত্যাগ করছেন।
বাংলাদেশের যে কোনো নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে। প্রফেসর ইউনূসের মতো শিক্ষিত, রুচিবান, দক্ষ, সৎ, আন্তর্জাতিকভাবে নন্দিত, প্রশংসিত মানুষ রাজনীতিতে আসলে কি 6 বছরে ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি পাস দেওয়া অর্ধশিক্ষিত হাসিনার সমস্যা হয়ে যায়? প্রফেসর ইউনূসের রাজনৈতিক দল গঠনের উদ্যোগের সমালোচনা করে ফ্যাসিস্ট হাসিনার লেসপেন্সাররা বলতে চাচ্ছে যে হাসিনা ছাড়া রাজনৈতিক দল করার বা রাজনীতি করার অধিকার আর কারো নাই। কত বড় ফ্যাসিবাদী দেখেন। প্রফেসর ইউনূসের উপলব্ধি ছিল যে তার উদ্যোগের পিছনে বিপুল জনসমর্থন নাই, যে কারণে তিনি তার উদ্যোগ প্রত্যাহার করতে দ্বিধাবোধ করেন নাই। মুজিবের বাকশাল কায়েমের পিছনে বিন্দুমাত্র জনসমর্থন ছিল না। তিনি কি বাকশাল প্রত্যাহার করছিলেন? করেন নাই। তো এই বাকশালের অমোচনীয় কলঙ্ক নিয়ে তাকে এই পৃথিবী ত্যাগ করতে হয়েছিল। জয় বাংলা হয়ে গেছিলেন তিনি। এইখানে প্রফেসর ইউনূসের সাথে মুজিবের পার্থক্য। এই জন্যেই 40 বিশ্বনেতা প্রফেসর ইউনূসকে নেলসন ম্যান্ডেলার সমকক্ষ মনে করেন। এখন আসল কথায় আসি, 40 জন বিশ্বনেতার চিঠিতে কি ফল হবে? 2020 সালের অক্টোবর মাসে আমেরিকার সিনেটের ফরেন রিলেশনস কমিটির যখন র্যাবকে স্যাংশন দেওয়ার রিকমেন্ডেশন করে একটা বাইপার্টিজান চিঠি তাদের পররাষ্ট্র আর অর্থ মন্ত্রণালয় পাঠায়, এই যে এইটা, তখন হাসিনা ফ্যাসিস্ট সরকার একে কোনো বিশেষ পাত্তাই দেয় নাই। সেই সময় মার্কিন সিনেটর প্যাট্রিক লিহি বলছিলেন যে বাংলাদেশের সরকারের সাথে যখনই তারা এই বিষয়ে কথা বলতে চাইছিলেন, হাসিনা ফ্যাসিস্ট সরকার সবসময় প্রতি উত্তরে মিথ্যা কথা বলছে। এই যে দেখেন, হাসিনার ফ্যাসিস্ট সরকার সিনেটের এই চিঠিকে আমলে নেয় নাই। কিন্তু অন্ধ হইলে কি প্রলয় বন্ধ থাকে না? স্যাংশনের খড়গ ঠিকই নামে আসছিল র্যাবের উপরে ওই চিঠির 1 বছর পরে। আলগা মোমেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সামনে হাঁটু গাইরা বলছিল, আমি যখন রাষ্ট্রবিহীন, গৃহবিহীন, কর্মবিহীন ছিলাম, আমেরিকা আমাকে একটা রাষ্ট্র, একটা গৃহ এবং কর্ম দিছিল। এফই নির্পুত আলগা মোমেন্ট। তুই যে সাইফুর রহমানের পিএস ছিলি, ওটা বলিস না কেন? পিএস হইয়া সরকারি সফরে যাইয়া আর ফিরিস নাই আমেরিকা থেকে, এটা তো পাবলিক জানে না। তো ব্লিংকেনের সামনে হাঁটু গাইরা নম কইরা কোনো কাম হয়েছে? হয় নাই, হবেও না। এটা বোঝার মতো মাল ওই পরচুলার নিচে মাথার মধ্যে নাই তোর। এরকম নির্লজ্জ আত্মসমর্পণের পরেও কই র্যাবের উপরে আমেরিকার স্যাংশন প্রত্যাহার করা হয়েছে? হয়নি তো। বরঞ্চ ডোনাল্ড লু তার সাম্প্রতিক সফরে ওয়ার্নিং দিয়ে গেছে যে আরও স্যাংশন আসতে পারে। তো এই র্যাবের উপরে স্যাংশন সংক্রান্ত ঘটনা থেকে হাসিনা কোনো ধরনের শিক্ষা নিছে বলে মনে হয় না। 40 জন বিশ্ব নেতাদের এই খোলা চিঠির বিরুদ্ধে হাসিনা যা করতেছে তাতে মনে হচ্ছে না যে এরা প্রফেসর ইউনূসকে হয়রানি করা থেকে বিরত হবে। পশ্চিমের কাজ করার একটা নিয়ম আছে, আমাদের জানি না রাখা ভালো কি সেই নিয়ম। পশ্চিমের একটা নিয়ম হচ্ছে যে কিছু করার আগে তারা অন্য পক্ষকে একটা ওয়ার্নিং দেয়। কারাল রানীকে বিশ্ব নেতারা যেমন একটা সেফ এক্সিটের পথ বদলায় দিচ্ছেন না, ঠিক তেমনই দেওয়া হয়েছিল পানামার এককালের স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগাকেও। নোরিয়েগার সাথে কিন্তু হাসিনার খুব মিল আছে, হাসিনার শাসনের। মিলাই দেব, একেবারে খাপে খাপে মিল। আসেন সেটা দেখি। 1983 সালে নরিয়েগা ক্ষমতা গ্রহণ করে, যার পেছনে আমেরিকার হাত ছিল। যেমনটা ছিল এই কারাল রানী হাসিনার প্রতি 2008 সালে 1/11 ঘটায় আমেরিকা তারে ক্ষমতায় বসাইছিল। ক্ষমতায় বসার পর নরিয়েগা খোদ আমেরিকার বিরুদ্ধে যে কমিউনিস্ট ব্লকের সাথে মাখামাখি শুরু করে দেয়, কারাল রানী যেমন করছে চীন আর রাশিয়ার সাথে। একই সঙ্গে পানামায় আমেরিকান সেনা সদস্যরা ছিল, সেই সেনা সদস্যদের নরিয়েগার দলের লোকেরা খুব মারধর করে, নিগ্রহ করে। যেমনটা করছে হাসিনার পেটোয়া বাহিনী আমেরিকার 2 জন রাষ্ট্রদূতের সাথে। এর আগে মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলা করছে, আর কিছুদিন আগে পিটার হাসের উপরে হামলা করছে। ক্ষমতা গ্রহণ করার কিছুকালের মধ্যে এই নরিয়েগা মাদক ব্যবসা এবং অর্থ পাচারের মতো অপরাধের সাথে জড়ায় পড়ে। আমাদের কাটাল রানীও যেমন বিশাল অঙ্কের অর্থ পাচারের মধ্যমণি, কাটাল রানী যেমন নির্বাচন ব্যবস্থা ধূলিসাৎ করে দিয়ে তার 5 লোকদেরকে দিয়ে সংসদ ভর্তি করছে, নরিয়েগাও তেমনটা করছিল। 1989 সালে তার পদলেহি ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সংসদ আমরা যেটারে বলি আর কি, সেইখানে নরিয়েগাকে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের এখানে যেমন কারাল রানীরে দেয় গণতন্ত্রের মানুষ কন্যা, বিকল্প নাই। হ্যাঁ, ঠিক সেরকম। কিন্তু তো পানামা ছিল রাষ্ট্রপতি পদ্ধতির শাসনাধীন। রাষ্ট্রপতি নির্বাচনে এই নরিয়েগার বাহিনী এবং সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার কর্মীদের উপরে প্রকাশ্য হামলা করে, রক্তাক্ত করে, পিটায়, একেবারে যাচ্ছাতাই করে। ঠিক একইভাবে কারাল রানী হাসিনা
বছরের পর বছর রাজনৈতিক বিরোধীদের সাথে একই রকম আচরণ করে না, নির্বাচনের সময় একই কাজ করে না, মিলে গেছে না? তো 1989 সালে নির্বাচনে হাইরে যাওয়ার ভয়ে নরিয়াগা জাতীয় নির্বাচন বাতিল ঘোষণা করে। তো এই পর্যায়ে আমেরিকার কাছে নরিয়াগা চরম স্বৈরতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত এবং অপরাধমূলক শাসন হিসাবে স্বীকৃত হয় এবং তার সহ্যের সীমা ছাইরা যায়। ঠিক একইভাবে কাঁঠালরানী আমেরিকার সহ্যের সীমা ছাড়াই গেছে। তো ওই নরিয়াগাকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়, কিন্তু সে সেগুলো অগ্রাহ্য করে। উপরন্ত সে এবং তার লোকজনেরা আমেরিকার বিরুদ্ধে প্রবল বিষোদ্গার করতে থাকে, ঠিক যেমন হাসিনার লোকেরা এমন করে এখন আমেরিকার বিরুদ্ধে প্রবল বিষোদ্গার করে। ফলে আমেরিকার সাথে তার সকল নেগোসিয়েশন ভেস্তে যায় এবং সে জোর করে ক্ষমতা আঁকড়ায় ধরে থাকে। এমন পরিস্থিতিতে ওই সময় আমেরিকান প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ, মানে এই বুশের বাবা আর কি, বড় বুশ আর কি। তো নরিয়াগাকে সশরীরে পাকড়াও করে আনার জন্য 1989 সালে 23,000 সৈন্যের একটা অভিযানের অনুমোদন করে। এই অভিযানের খবরটা সিবিএস টিভির মাধ্যমে নরিয়াগাকে জানায় দেওয়া হয়, কিন্তু সে পাত্তা দেয় না হাসিনার মতো। পাত্তা না দিয়ে একটা সামরিক ক্লাবে গিয়া প্রচুর মাল টানে, মদ খায় মাতাল হইয়া, এবং তার লোকজনেরা তার একজন কিন্তু পতিতাও জোগাড় করে দিছিল আর কি, ও তার মনোরঞ্জনের জন্য। অবশেষে অভিযানটা শুরু হয়। পাত্তা না দিলে কি হবে, অভিযান একসময় শুরু হয়েছে। 1989 সালের ডিসেম্বরে এই স্ট্রং ম্যান দৌড়ায় আশ্রয় নেয় ভাটিকানের দূতাবাসে, যখন হামলাটা হয়েছে আর কি আমেরিকানদের। 1990 সালের 3রা জানুয়ারি সেখানেই কাপুরুষের মতো সে আত্মসমর্পণ করে আমেরিকার বাহিনীর কাছে। কি বিশাল তালে বড়া ছিল, হ্যাঁ, দেখছেন তো? এককালের এই স্বৈরশাসক তার বাকি জীবন জেলখানায় কাটায়। হ্যাঁ, শুধু আমেরিকায় না, সে ফ্রান্সেও তার টাকা পাচারের দায়ে অভিযুক্ত করে এবং দণ্ড প্রদান করে। তো নরিয়াগা কিন্তু এই ফ্রান্সে এসেই মরছিল এক জেলে, হ্যাঁ, ফরাসি কয়েদখানায়। তো 40 জন বিশ্ব নেতা কাঁঠালরানীকে একটা আলটিমেটাম দিচ্ছেন, সেই সাথে বাতলাই দিচ্ছেন একটা অনারেবল এক্সিটের পথ। কাঁঠালরানী কি করবে না করবে এটা তার ব্যাপার, তবে তার স্তাবকদের জন্যে, তার চাটুকারদের জন্য, তার লেসপেন্সারদের জন্যে নরিয়াগা করুণ পরিণতি কিন্তু অপেক্ষা করতেছে। আমরা এটাও জানি যে বরাবরের মতোই অশিক্ষিত, কুশিক্ষিত, হিংসা, বিদ্বেষ, আক্রোশে পরিপূর্ণ হাসিনা এই ওয়ার্নিং আমলে নেবে না। হাসিনার লেসপেন্সাররা কি এর পরিণতি ভাইবা দেখছে? দেখে নাই। ওদের সে মাথায় সে মাল নাই। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে একদিন না হয় একদিন। জার্মানি থেকে হিটলার উৎখাত হয়েছিল, ইটালি থেকে মুসোলিনিও উৎখাত হয়েছিল, দেশকে ধ্বংস কইরা নিজেরাও ধ্বংস হয়েছিল। জার্মানিতে নাজি মতবাদ নিষিদ্ধ, বাংলাদেশেও আওয়ামী বাকশালী মতবাদ একদিন নিষিদ্ধ হবে। হাসিনার তার লেসপেন্সারেরা আমাদের হাড় মাংস খাইয়া আমাদের কঙ্কাল বানায় ভাবছে যে তারা জিতে গেছে। আমরা মরি নাই, আমরা পরাজিতও হই নাই, আমরা বাইচে আছি। কাজী নজরুলের ভাষায়, কেউ আমাদের একদিন ঠিকই দাগ দিয়া জাগাবে, বলবে রক্ত মাংস খেয়েছে তোদের, কঙ্কাল শুধু আছে বাকি, ওই হাড় নিয়ে উঠে দাঁড়া তোরা, আজও বেঁচে আছি বলটা কি।